আষাঢ়স্য প্রথম দিবস এখনো অনেকটা দেরি। জ্যৈষ্ঠের গনগনে আঁচে চারিদিকে ত্রাহি মধুসূদন ডাক ছাড়ার অবস্থা। মাঝে মাঝে যা ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে তাতে কিছুতেই স্বস্তি মিলছে না। কলকাতার প্রাণ সঞ্জীবনী হলো এই গঙ্গা, ধারে দাঁড়ালেই প্রাণ জুড়িয়ে যায়। ফ্ল্যাশব্যাকে 179 বছর। সেদিন সাত সকালে কলকাতা চোখ মেলে দেখেছিল হুগলি নদীতে এক জাহাজ বরফ। জানা গিয়েছিল বরফ এসেছে সুদূর আমেরিকা থেকে। ভ্যাবসা গরমে এক জাহাজ বরফ পেয়ে কলকাতা সেদিন আহ্লাদে আটখানা। বরফ নিতে জাহাজের আশেপাশে বেজায় ভিড়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও বাধ্য হয়ে আধবেলা ছুটি ঘোষণা করতে হয়েছিল। কলকাতায় সেদিন বরফ বন্ধ। গামছা, চাদর, বাক্স, প্যাঁটরা হাতের কাছে যা মিলল তা নিয়ে ভিড় জমিয়েছিলেন সকলে। বরফ ফুরল অচিরেই। গরমে ঠান্ডার আস্বাদ পেয়ে খুশি কলকাতা এরপর বায়না ধরল কোল্ড স্টোরেজের। বিবেচনার আশ্বাস দিয়েছিলেন বড়লাট বেন্টিং। একই সঙ্গে মার্কিন জাহাজের ক্যাপ্টেন রোজার্সকেও টাউন হলে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়। মাঝে মাঝেই লোকজন বলে থাকেন, বাবা আজকাল যা গরম পড়ছে না। কেউ দোষ দেন বিশ্ব উষ্ণায়নকে, কেউ আবার নগরায়নকে। কিন্তু 1.5 বছরের কলকাতা আবহবিজ্ঞান দফতরের রেকর্ড যদি ঘাঁটা যায়, দেখা যাবে কলকাতার উষ্ণতম দিনটি ছিল আজ থেকে 100 বছরেরও বেশি আগে। 28শে মে 1909 সেদিন কলকাতার তাপমাত্রা উঠেছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। 21 শতকে গ্লোবাল ওয়ার্মিং এর উপর প্রচুর লেখালেখি হচ্ছে। ওয়ার্মিং সেকালেই বা কম ছিল কি? লর্ড মেকলের কথায় বছরে তখন 8 মাস দাপট দেখাতো গরম। সবসময় সেই গরমকে হার মানাতে হুগলি নদীতে ভেসে বেড়াতো না এক জাহাজ বরফ, ছিল না বাতানুকূল যন্ত্র। তবু তার মধ্যেও দিব্যি হেসে খেলে ছিল কলকাতা। কিভাবে? কোনো সিক্রেট? উঁচু ছাদ, মোটা দেওয়ালের কড়ি বর্গাওয়ালা সেকেলে বাড়ি নাকি গরমকালেও আইসক্রিম। আমাদের বাড়িটা যেভাবে তৈরি, একতলারগুলো 20 ইঞ্চি দেয়াল এবং দোতলারগুলো 25 ইঞ্চি দেয়াল, এবং বড় বড় খড়খড়ি জানলা, তাতে খুব হাওয়া বাতাস খেলে এবং গরমকালে অসুবিধে খুব। আজ পর্যন্ত আমরা এসি লাগাইনি, তাতে গরমকালে আমাদের কোনো খুব একটা অসুবিধা হয় না। কোন ম্যাজিকে বাইরের 40 পেরোনো তাপমাত্রা চার দেওয়ালের মধ্যে এলেই ঘাড় নুয়ে হয়ে উঠত আরামদায়ক? এটা বলা যায় যে আগেকার দিনের কলকাতার যারা স্থপতি ছিলেন তারা কিন্তু এই জলবায়ু ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছিলেন। বিশেষ করে আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, এবং কলকাতার আরেকটা মাইনাস পয়েন্ট বলা যায়, সেটা হচ্ছে এর সঙ্গে হিউমিডিটি থাকে। তার ফলে ওরা কি করতেন, খুব চওড়া দেয়াল করতেন আর উঁচু করতেন সিলিংটাকে। পাকা বাড়ি সেকালেও কম ছিল না। তফাৎ কি তাহলে গড়ে দিত অনেকটা ফাঁকা জায়গা নিয়ে গড়া বাড়ি আর তা তৈরির উপাদান? আর একটা জিনিস যে দেখা যেত যে জানলাগুলো দরজার চেয়েও উঁচু বা দরজার মতোই উঁচু। এইটা ওরা রাখতেন এই কারণে যে যেখানে হিউমিডিটি, জলকণা থাকে, সেইটাকে যদি আমরা ফ্লাশ আউট করে দিতে পারি, ক্রস ভেন্টিলেশন করে দিতে পারি, তাহলে কিন্তু কমফোর্টেবল থাকে। জল ছাদ, আগেকার দিনের সব বাড়িতেই একটা জল ছাদ থাকতো ছাদের ওপর। ছাদটাকে যখন করতো তখন চুন, সুরকি, খোয়া এগুলো দিয়ে প্রায় 15 দিন ধরে অনেক লোক একসঙ্গে পেটাই করে ছাদ তৈরি করত। দরজার সমান জানলা আর খড়খড়ি, আলো হাওয়া খেলতো এই পথে। চার দেওয়ালের বাইরের জীবন নিয়ে ঘরের বৌঝিদের কৌতূহল মিটত খড়খড়ির ফাঁকে চোখ দিয়ে। ওই পথে বাইরে থেকে আসতো এক ঝলক টাটকা বাতাসও। মনে করুন চারুলতা সেই কখনো পুরনো না হওয়া দৃশ্য।
সেকালে কলকাতার পুরনো মানচিত্র ঘাঁটলেই বেরিয়ে আসে একটা সার সত্য, তা হলো প্রতি বাড়ির সঙ্গেই থাকতো আস্ত একটা পুকুর, আর শহরের প্রাণবায়ুতে ছিল গঙ্গা। হয়তো কলকাতার যে অঞ্চলগুলো যেগুলোতে এখন অনেক বাড়ি হয়ে গেছে সেখানে জলাধার ছিল, জলাশয় ছিল, এবং অবভিয়াসলি সেই জলাশয় থেকে একটা স্নিগ্ধ বাতাবরণ খানিকটা তৈরি হতো। কিন্তু সেই জলাশয়গুলো ধীরে ধীরে তাদের বিলুপ্তি ঘটেছে। এখন যেভাবে মানুষ সচেতন হয়েছে যে এই জলাশয়গুলোকে সংরক্ষণ করা দরকার, সেখানে বুঝিয়ে বাড়ি তোলার যে প্রক্রিয়া সেটার মধ্যে একটা নিয়ন্ত্রণ করা দরকার, তখন তো ততটা সেভাবে লোকে ভাবেনি। (1822) বিলেত থেকে আসা ফ্যানি পার্কস লিখছেন, বাঁদিকে জায়গার নাম চৌরঙ্গি। সুন্দর সব বাগান ঘেরা ছাড়া ছাড়া বাড়ি চৌরঙ্গি অঞ্চলে। বড় বড় স্তম্ভের উপর টানা টানা বারান্দা। নিচ থেকে উপর পর্যন্ত বাড়িগুলোর চেহারায় এমন একটা মনোরম গাম্ভীর্য এনেছে যা না দেখলে বর্ণনা করা যায় না। এই নির্মাণ কৌশলের জন্য রৌদ্রের তাপেও বাড়ি ঠান্ডা থাকে এবং বর্ষার বৃষ্টির ধারাও উপভোগ করা যায়। বাড়ি ঠান্ডা রাখার কৌশল তো জানা গেল, কিন্তু শরীর চোখ রাঙানো গ্রীষ্মে তাকে শীতল করে কে? ক্যালেন্ডারে বৈশাখ উঁকি দিলেই মন টানে টকের ডাল, অম্বল আর আমপোড়া শরবতের দিকে। সেকালে শরীর ঠান্ডা রাখার আয়োজনও ছিল ভরপেট। অনেক রকমের শরবত থাকতো দিনের নানা প্রহরে। আম, তরমুজ, বেল, লেবু, দই, বাহারি শরবত চাইলেই মিলত ঠোঁটের ডগায়। রসসিক্ত হতো শরীর। অলস দুপুরে আড্ডার সঙ্গী হতো শরবত, কখনো একা, কখনো দোকা, আবার কখনো সপরিবারে উপভোগ্য হয়ে উঠত তা। গরমকালে বাঙালি বাড়িতে খাবার দাবার বলতে প্রথমেই মনে পড়ে শরবতের কথা। তো শরবত মানে ফলের শরবত হতে পারে, দইয়ের ঘোল হতে পারে। ফলের শরবতের মধ্যে বেলের শরবত, দইয়ের ঘোল, তারপর আমপোড়ার শরবত খুব বিখ্যাত, আমপোড়ার শরবত, তারপর নুন চিনি লেবুর শরবত, তাতে কখনো একটু গোলমরিচ থেঁতো করে দিয়ে দেওয়া হয়। ভুরিভোজের আয়োজনেও মাথায় রাখা হতো উষ্ণতার কথা। পাতের পাশে রাখা থাকতো অম্ল স্বাদের নানা পদ। আধুনিক গরমেও সেকেলে স্বাদই সবার মন পছন্দ। সারা বছরই তো আমরা মোগলাই, কন্টিনেন্টাল বা চাইনিজ এই ধরনের খাবার খাই, তবে গরমকালটা স্পেশালি একটু ট্র্যাডিশনাল বাঙালি ঠান্ডা খাবার খেতে ভালো লাগে। যেমন ধরুন এই যদি জুসের মধ্যে বলেন আমপোড়া শরবত, আর যদি ভাতের সঙ্গে অনুষঙ্গ বলেন তাহলে টক ডাল, আলু ভাজা, এই ধরনের খাবারগুলোই বেশি ভালো লাগে। সাবেকি সেই রান্নাতেই আজও জোর দেন শহরের বনেদি পরিবারেরা। আমরা তো সেই স্টিমড রাইস, ওই সেদ্ধ ভাত, আমি করি গোবিন্দভোগ চালের ভাত, টকের ডাল তো ভীষণ বিখ্যাত, টকের ডাল, তারপর কাঁচা আমের অম্বল, আর এছাড়া বাঙালি বলে না মাছে ভাতে বাঙালি, তো সেই জন্যে একটু ওই কাটা পোনা, কখনো অন্য কোনো মাছ দিয়ে পাতলা ঝোল, একটু সবজি দিয়ে, জিরে, আদা, গোলমরিচ বাটা সবই খুব সামান্য পরিমাণে দিয়ে মাছের ঝোল। সেকালে কলকাতার খাওয়া দাওয়া ছিল বেশ স্বাস্থ্যসম্মত এবং রীতিমতো আবহাওয়া মোতাবেক। নিউট্রিটিভ ভ্যালু বলতে গেলে তখন কিন্তু ডায়েটিশিয়ান, ডায়েটেটিক্স এই শব্দগুলোর পরিচিতি খুব একটা ছিল না।
স্টিল আমরা দেখতে পাই যে যে জিনিসগুলো ইউজ হতো, যেমন তেঁতোর ডাল, টকের ডাল, মাছের মধ্যে আমের ব্যবহার, এগুলো মানে আজকে আমরা ডায়েটিশিয়ানরা কিন্তু সেটা এখনও সাজেস্ট করে থাকি যে কাঁচা আমের যদি একটু শরবত খাওয়া যায়, কিছু স্পেশাল যারা ফ্রুট জুসেস যারা বানাচ্ছেন তারা পাল্প দিয়ে এখনও চেষ্টা করছেন ওই ধরনের বানাবার। বাট তো আমরা ওই ট্র্যাডিশনাল ফুডগুলো কিন্তু এখনও কন্টিনিউ করছি। সময়ের অভাবে হয়তো বাড়িতে বানিয়ে উঠতে পারছি না সেভাবে, বাট স্টিল আমরা কিন্তু সাজেস্ট করছি ইন ডিফারেন্ট ফর্ম। উনিশ শতকের গোড়ার দিকে এই শহরের শীত আর গরমে ছিল আকাশ পাতাল ফারাক। বিলেত থেকে আসা ফ্যানি পার্কসের দুটি চিঠি চোখ খুলে দেবে আমাদের। 1822 ডিসেম্বরে ফ্যানি পার্কস লিখছেন, ডিসেম্বর মাসে এমন উপভোগ্য আবহাওয়া কলকাতায় হয় যে মনে হয় যেন এমন শহর পৃথিবীর আর কোথাও নেই। গ্রীষ্মকালের কথা মনে হলেই শীতের সমস্ত আরাম এক মুহূর্তে উবে যায়। 3 মাস পরের মার্চেই অবশ্য ফ্যানির কলমে অন্য সুর। মার্চ মাস থেকে গরম হাওয়া বইতে আরম্ভ করলো। এ হাওয়া সহ্য করা কঠিন। হঠাৎ চুল্লির মুখ খুললে যেমন তাপ লাগে মুখে, তেমনি এই সময় দুপুরে বাইরে বেরোলে গরম হাওয়ায় মুখ পুড়ে যায়। পারতপক্ষে দিন দুপুরে এই সময় কাজকর্ম করতে বেরোনো খুবই কষ্টকর। 21 শতকে এসে ফ্যানির এই চিঠি মনে করাচ্ছে হিট ওয়েভের কথা। গরম থেকে বাঁচতে পোশাক আশাকের গুরুত্ব অপরিসীম। শোনা যায় সে যুগে এমন কিছু শৌখিন মানুষ ছিলেন যারা ধুতির পাড়ের মোটা অংশটাও সহ্য করতে পারতেন না, তাই নতুন ধুতির পাড়টা ছেড়েই পরতেন। তাপ থেকে বাঁচতে খড়খড়ির মোটা দেওয়াল, খসখস এসবের পাশাপাশি খাওয়া দাওয়ার আয়োজন যেমন ছিল তেমন ছিল আরামদায়ক পোশাক আশাক। তবে গরমে সুতিভিন্ন কিছু পরার কথা কেউ ভাবতেই পারতেন না। এই যে আমি যে শাড়িটা পরে বসে আছি এখন, একটা চেক্স, একটা কটন শাড়ি, তা তখনকার দিনে কিন্তু ফুলিয়া থেকে খুব ফাইন কোয়ালিটির এই চেক্স শাড়ি মহিলাদের জন্য আসতো। আর এছাড়া ডুরের শাড়িরও প্রচলন ছিল, তবে মনে হয় বেশি এই চেক্স শাড়ির প্রচলনটাই আরও বেশি ছিল ডুরের শাড়ির থেকে। তখনকার দিনে ছেলেদের জন্যে এই ধুতি আর এই ফতুয়া বাড়িতে পরা, যেমন আমি পরে আছি, এরকম ধরনের ছিল। এর কোনো জবাব নেই, খুবই আরামদায়ক গরমের দিনে। আজকালকার ফ্যাশন ডিজাইনারদেরও গরমের নিদান এর চেয়ে বেশি আধুনিক কিছু নয়। তখন পোশাক নিয়ে যে পোশাক পরে কেমন দেখাবে, এটা একটা সামাজিক একটা বাধ্যবাধকতা, সেই জিনিসটা ছিল না। ফলে লোকে আরামটা, কমফর্টটার দিকে বেশি ঝুঁকত। গরম মারাত্মক, তাই বলে তো আর ঘরের চার দেওয়ালে বন্দী হয়ে আরামদায়ক পোশাক আর পছন্দ মতো খাবার খেয়ে দিন কাটবে না। বিকেলে গঙ্গার ধারে হাওয়া খেতে যাওয়া তাই ছিল মাস্ট। বিকেল হলেই জুড়ি গাড়িতে বা মোটর কারে হাওয়া খেতে যাওয়া ক্রমে ফ্যাশন হয়ে দাঁড়ায়। তবে সেকালে চাইলেই গঙ্গার ধারে কিন্তু যাওয়া যেত না, পাছে হাওয়া খেতে আসা কোনো সাহেব শুভর গায়ে নেটিভের হাওয়া লেগে যায়। দিনের একটা বিশেষ সময়, বিশেষ করে বিকেলবেলায় যখন সাহেব মেমরা এই রাস্তায় চলাচল করবে, তখন দেশীয় মানুষরা সেখানে যেতে পারবে না। সুতরাং এই যে গ্রীষ্ম কিংবা যেটা আবহাওয়ার সঙ্গে মানুষের যে প্রতিনিয়ত একটা যে সংগ্রাম কিংবা তাকে মোকাবিলা করার জন্য নানা পদ্ধতি, এর মধ্যে নানা জিনিস জড়িয়ে রয়েছে। বাইরে হাওয়া খাওয়ার এমন সুবন্দোবস্ত ঘরের ভিতরেও তার অভাব থাকবে কেন? 1784 থেকে 1790 মধ্যে কলকাতায় টানা পাখার প্রচলন হলো, আর তা টানার জন্য বাবু বিবিদের বাড়িতে নিযুক্ত করা হয় পাংখা বেহারা। 1841 বেঙ্গল অ্যান্ড আগ্রা অ্যানুয়াল গাইড অ্যান্ড গেজেটিয়ার বলছে সে সময় বেহারাদের মাস মাইনে ছিল 5 থেকে 6 টাকা। ঘর বাড়ি, খাওয়া দাওয়া, পোশাক আশাক এসব তো ছিলই। দীর্ঘ তপ্ত দিনের শেষে
ফুরফুরে হাওয়ায় বিকেলে রিকশো চেপে হাওয়া খাওয়া ছিল সেকেলে বিলাস। গরম হার মানত তাতেও। ক্লান্তিকর দুপুরের শেষে ফুরফুরে মেজাজে হাওয়া খেতে বেরিয়ে পড়তেন অনেকেই, চড়তেন জুড়ি গাড়িতে। তবে শোনা যায় রবীন্দ্রনাথের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিনি মহর্ষি ভবনের ছাদের ওপরেই রিকশা চড়ে হাওয়া খেতেন। আমি তো চললাম হাওয়া খেতে, আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।